এই মুহূর্তে মার্কেটের সবচাইতে সেরা স্মার্টফোন এটাই, যদি কিনা আপনার বাজেট হয়ে থাকে 20 to 25K এর মধ্যে। জি হ্যাঁ, আমি কথা বলছিলাম রিয়েলমির এই ডিভাইসটা নিয়ে। এই ফোনটা এখন থেকে অলমোস্ট 248 দিন আগে, অলমোস্ট না 248 দিন আগে এটা আসলে লঞ্চ হয়েছিল, বাট বাংলাদেশে পাওয়া যেত না। এটার ব্যাপারে হয়তো আপনারা অনেকে জানেনও না। আমি কথা বলছিলাম Realme Narzo 50 Pro এই স্মার্টফোনটি নিয়ে। এতে এমন কি নেই? এই বাজেটের মধ্যে সবচাইতে সেরা গেমিং পারফরমেন্স, সবচাইতে সেরা ডিসপ্লের কাতারে থাকবে, দেন ক্যামেরায় সেরা, এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, ডুয়াল স্পিকার, স্টেরিও স্পিকার রয়েছে। মোটামুটি সবকিছু মিলে এত গোছানো প্যাকেজ কারেন্ট মার্কেটে অ্যাভেলেবল নাই, আমি একদম আপনাকে শিওর করে বলতে পারি। হ্যাঁ, পাবেন অল্প কিছু বাড়াতে গেলে, আবার হয়তো একটু এই দামের মধ্যে পেয়ে যাবেন, যেগুলোতে অনেক জায়গায় আবার কস্ট কাটিং করা হয়েছে। তো আজকে আমরা বিস্তারিত জানবো এই স্মার্টফোন নিয়ে। শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের কাছে এই সুন্দর স্মার্টফোনটি পাঠানোর জন্য লাইক টেলিকমকে, যাদের কাছে আপনারা Realme Narzo 50 Pro এর 6/128GB এবং 8/128GB দুইটা ভ্যারিয়েন্টেই পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের সবার যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে এবং কারেন্ট প্রাইসটাও উল্লেখ করা রয়েছে। যেহেতু আনঅফিশিয়াল ডিভাইস, প্রাইসটা অনেক সময় একটু কমবে পারবে না আশা করছি। এই হচ্ছে গিয়ে বক্স Realme Narzo 50 Pro। ওই যে নার্জোর অন্য বক্সগুলোর মতো আমরা পেয়েছি। ভিতরে আপনার স্মার্টফোনটি পেয়ে যাবেন। এটাকে প্রোটেক্ট করার জন্য একটি কেস রয়েছে, যেটা সিলিকনের তৈরি, আর চার্জার রয়েছে 33 ওয়াটের, সিম এজেক্টর টুল আর অন্য যা থাকে এই। সো সরাসরি যদি আমরা স্মার্টফোনটাতে একটু দেখি, এটা ডিজাইনের দিক থেকে মোটামুটি বলা যেতে পারে এরকম বাজেটে আরও অনেক স্মার্টফোনের সাথেই মোটামুটি একটা মিল রাখে, এবং রিয়েলমির চিরচেনা সেই ক্যামেরা মডিউলের ডিজাইনটাও এখানে থাকছে। রিয়ার প্যানেলটা দেখতে একটু ওই যে ম্যাট টাইপের মনে হয় না? দেখতে কিন্তু ওরকম লাগবে, বাট এটা আসলে একদমই প্লেন গ্লোসি টাইপেরই। টুকটাক ফিঙ্গারপ্রিন্টও বসে, তবে হালকা একটু মুছে নিলে আর কি চলে যায়। ফোনটা খুব বেশি বড় না এবং বেশ লাইট ওয়েটের, 181 গ্রামের মতো ওজন। আবার থিকনেসের দিক থেকেও দেখুন এটা কিন্তু বেশ পাতলাই, তবে রিয়ার প্যানেলটা আসলে প্লাস্টিকেরই। এখন অনেকের কাছে এরকম বাজেটে এসে মনে হতে পারে আমি যখন 23-24 হাজার টাকার ফোন কিনবো, রিয়ার প্যানেলটা গ্লাস হলে ভালো হতো। তো ওই ব্যাপারটা যদি আপনি কনসিডার করতে পারেন, ডিজাইনটাও আশা করছি আপনাদের ভালো লাগবে এবং এটা নিয়ে আর কোনো তখন মাথা ব্যথাই থাকবে না। পোর্টস অ্যান্ড বাটনের প্রয়োজনীয় সবকিছু, হ্যাঁ সবকিছুই থাকছে। ইভেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক থাকছে। তবে হ্যাঁ, একটা জায়গায় কমতি অবশ্যই আছে। এটাতে জাস্ট 2টা সিম আপনি চালাতে পারবেন অ্যাট এ টাইম। আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নেই। এটা শুধুমাত্র 128GB ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। সো স্টোরেজ যদি আপনার বাড়ানোর প্রয়োজন হয় তাহলে বলবো না, এই ফোনটা আপনার জন্য না। বাট 128GB নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন, দেন বাকি ভিডিওটা দেখার জন্য ওয়েট করেন। ওকে, শুরুতেই বলছিলাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। হ্যাঁ, ডিসপ্লের তলায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটার পজিশনটা ফার্স্টের দিকে প্রথম একটু নিচের দিকে মনে হবে, বাট এর সাথে অবশ্যই ইউজ টু হয়ে যাবেন, এবং এটা এই বাজেটের ফোন অনুযায়ী একদমই ঠিকঠাক রেজাল্ট দিয়েছে। প্রত্যেকবারই অ্যাকুরেটলি আনলক করতে পারছিল। অ্যানিমেশন ডিলে বা অনেক সময় ল্যাগ দেখা দেয়, আটকে থাকে, এই ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করিনি। তো ডিসপ্লেটা নিয়েই বলছি তাহলে। এটার সাইজ 6.4 ইঞ্চ, আমার কাছে বেশ স্ট্যান্ডার্ডই মনে হয় এই সাইজটা। এটা সুপার অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের, যার পিপিআই ডেন্সিটি হলো 411, এবং একে প্রোটেকশন করছে আবার কর্নিং গরিলা গ্লাস 5। নোটিস করবেন এই সমস্ত বিষয়গুলো। এই বাজেটেও এখন আমরা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনযুক্ত ফোন কমেই পাই। হ্যাঁ, রেডমির কিছু ফোনে পাওয়া যায়, বাট রিয়েলমির অনেক ডিভাইসে এই প্রোটেকশন নেই, ইভেন অন্য ব্র্যান্ডেও থাকে না। সো এই ডিসপ্লেটাও একটা ভালো লাগার মতো ডিসপ্লে ছিল। জাস্ট লোয়ার চিনটা আমার কাছে একটু মনে হয়েছে, মানে এখনকার সময় দাঁড়িয়ে। তবে উপরের চিন, বেজেল, এগুলো যদি আমরা খেয়াল করি সেগুলো কিন্তু বেশ ন্যারোই। ইভেন এর যে পাঁচল কাটআউটটা যেটা লেফট টপে থাকছে, যা খুবই ছোট, হ্যাঁ এটা খুবই ছোট। ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল এবং ওয়েল ব্রাইট। এটাতে 1000 নিট পিক ব্রাইটনেস রয়েছে, এবং আমরা ইনডোর আউটডোরে দেখছিলাম এটা কিন্তু বেশ ভালো রকমের একটা ব্রাইটনেস দিচ্ছে। তো 90 হার্টজ চেক করার জন্য আমরা ইউএফএ টেস্টে ঢুকছিলাম এবং দেখলাম হ্যাঁ এটা ঠিকঠাকভাবে 90 হার্টজ দিতে পারছে, ওখানে কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, যদি 120 হার্টজ থাকতো তাহলে অবশ্যই আরও বেশি ভালো লাগতো। সত্যি বলছি, 90 হার্টজ আর 120 হার্টজের মধ্যে আমি পার্সোনালি খুব একটা তফাৎ বোধ করি না। আশা করছি এটা নিয়েও সন্তুষ্ট থাকবেন। ডিসপ্লের টাচ রেসপন্সটাও ভালো আছে। ওভারঅল কালার রিপ্রোডাকশন এবং ডিসপ্লের কোয়ালিটি নিয়েও আমি এই বাজেট থেকে বলবো একদম জোস। তাহলে এবার একটু ক্যামেরায় নাড়াচাড়া দেওয়া যাক। রিয়ারে তিনটি সেন্সর রয়েছে। মেইন শুটার 48 মেগাপিক্সেল, দেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, দেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। রিয়ারের মেইন শুটারের ছবিগুলো জাস্ট একবার দেখুন। ডে লাইটে কিন্তু বেশ সুন্দর ছবি দিচ্ছে, মিন্স এটার কালারটা ভালো লাগবে, একটু পাঞ্চি কালার দেয়। যদি কালার নিয়ে কোনো আপত্তি না থাকে তাহলে শার্পনেস, ডিটেলস আশা করছি বেশ ভালো রকমের পেয়ে যাবেন এই স্মার্টফোন থেকে। ইভেন ডাইনামিক রেঞ্জ আমরা ভালো পেয়েছি। আমরা সেদিন আউটিংয়ে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কিন্তু এটা দিয়ে বেশ কিছু ছবি নেওয়া হয়েছিল, যেমনটা আপনারা দেখছেন। ম্যাক্সিমাম ছবিগুলোই ভালো লাগার মতো ছিল। দেন লো লাইটে আমরা নাইট মোডে যখন ছবি তুলছিলাম, দেখলাম অনেক স্মার্টফোন এই বাজেটে রয়েছে যেগুলো প্রচুর পরিমাণে আলো বাড়িয়ে দেয়, ছবি মানে ঝকঝক চকচক করতে থাকে। কিন্তু সেই সমস্ত ছবিগুলো একটু বড় করে দেখবেন সেখানে নয়েজ গ্রেনে ভরা থাকে। এই স্মার্টফোনটা ওই ফোনগুলোর মতো অনেক আলো বাড়িয়ে দেয় না বা ব্রাইট করে দেয় না, কিন্তু এখানে নয়েজ
নয়েজ গ্রেনের দেখা কম পাওয়া যায়। আমার কাছে বরঞ্চ এটা মোর ন্যাচারাল মনে হয়েছে। নাইট মোডের ছবিও যারা একটু ফটোগ্রাফি করেন তাদের কাছে ভালো লেগে যেতে পারে। আলট্রাওয়াইড শুটার আর মেইন শুটারের মাঝে আমরা ছবির কালার টোনে একটু শিফট লক্ষ্য করছি, বাট আমি এইরকম বাজেট তো বলবোই, ইভেন 27,000 টাকা বাজেটে অনেক স্মার্টফোন পাওয়া যায় যেগুলোর আলট্রাওয়াইড জাস্ট নামেই থাকে। ওগুলো দেখবেন যে প্রপার লাইটিং কন্ডিশনে শুধুমাত্র ভালো রেজাল্ট দেয়, তারপরেও ডাইনামিক রেঞ্জ ততটা ভালো হয় না, শার্প ডিজিটাল ভালো হয় না। এইটার ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা আমরা ভালো পেয়েছি। মোটামুটি একটা ওয়েল ব্যালেন্সে ছবি দিতে পারছিল আলট্রাওয়াইড শুটারটিও, যদিও লো লাইটে আলট্রাওয়াইড মেইন ক্যামেরার মতো ততটা ভালো রেজাল্ট দিতে পারেনি। দেন ম্যাক্রো শুটার এটা জাস্ট আছে, আপনি মাঝে মধ্যে একটা ছবি তুললেন। এই ফোনটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 fps এ, বাট আমার কাছে মানে বেটার রেজাল্ট মনে হয়েছে 1080p 60 fps এ। তখন স্টেবিলিটি ভালো পাওয়া যায় এবং ভিডিওটা আমার কাছে মানে আরো মনে হয়েছে এটা আরো বেশি ইউজেবল হতে পারে। যদিও 4K এর ক্ষেত্রে আপনারা রেজলিউশনটা বেশি পাবেন, সেই সাথে শার্পনেস ডিটেলের পরিমাণ একটু বেশি মনে হয়, আবার একটু জিটারিংও আমি লক্ষ্য করেছি। ভিডিওর ক্ষেত্রে আমি বলবো 24,000 এর মধ্যে কারেন্ট মার্কেটে যতগুলো স্মার্টফোন রয়েছে তাদের প্রত্যেকটাকেই বিট করার ক্ষমতা রাখছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সেখানে আমরা পেয়ে যাবো 16 মেগাপিক্সেলের শুটার। তো এইটা ওই যে একটু রিয়েলমির ছবিগুলো যেমনটা আমরা দেখি একটু ব্রাইট করে দেয়, স্কিন টোনটা একটু গ্লো করতে থাকে, ওরকম একটা প্রবণতা আছে যা দেখতে বেশিরভাগ সময় ভালো লাগবে। ডাইনামিক রেঞ্জটাও মোটামুটি অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমার কাছে ভালো লেগেছে। কালারে কিছুটা শিপিং লক্ষ্য করা যায়, এর বাইরে ভালোই ছিল। লো লাইটে একটু সফট করে ফেলে। এই হলো নার্জো 50 প্রো এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। যেমনটা আপনারা দেখছেন আমাকে একটু সুন্দর বানিয়ে দিয়েছে, মানে স্কিন টোনটা একটু বেশি বেশি গ্লো করে, আবার এই যে সাদা গেঞ্জিটা এইটা আর ব্যাকগ্রাউন্ডের সাথে মানে ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খাচ্ছে। সো এটা একটু বেটার হলে ভালোই হতো। তারপরেও অনেকের কাছে হয়তো এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল ভালোই লাগবে। যারা বিশেষ করে একটু সুন্দর সুন্দর চেহারা দেখাতে পছন্দ করেন তাদের মনে ভালো লাগবে। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, একটা ব্যাপার ভুলে গিয়েছিলাম, পোর্ট্রেট মুডে এজ ডিটেকশন কিন্তু ভালোই দেখছেন, মানে সাবজেক্ট সেপারেশন সুন্দর করেছে, কিন্তু মেইন সাবজেক্টকে আবার সফট করে ফেলছে অনেকটাই, একটু আর্টিফিশিয়াল টাইপের লাগে আর কি। এটা আরেকটু ন্যাচারাল রাখতে পারতো। সো ক্যামেরাতে এসে যা মনে হয়েছে ওভারঅল ক্যামেরা কোয়ালিটি আসলে এই জায়গা থেকে জাস্টিফাই করে। হ্যাঁ, মেইন ক্যামেরাটা মাঝে মধ্যে একটু ওভার প্রসেস করছিল, তবে সব মিলে ভালো লাগার কাতারি থাকবে বলে আশা করছি। আপনাদের কাছে কেমন লেগেছে মাস্ট কমেন্ট করে জানাবেন। ওকে, এবার আমরা কথা বলবো তাহলে পারফরমেন্স সেকশন নিয়ে। এই স্মার্টফোনটা কিন্তু দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 6128 8128। এটা 6128GB ভ্যারিয়েন্ট, তবে 6GB সাথে আরো 5GB পর্যন্ত আপনি ওই যে ভার্চুয়াল র্যামটা ব্যবহার করতে পারবেন, যার প্রয়োজন আদৌ আপনাদের হবে কিনা, হইলে ব্যবহার করেন আর কি। এটা রান করছে অ্যান্ড্রয়েড 12-এ, যদিও এটাকে আপনি নিতে পারবেন কিন্তু অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত, অর্থাৎ 13-এর আপডেট পাবেন। আর রিয়েলমি 4.0 রয়েছে। স্টোরেজ সলিউশন হলো UFS 2.2। আর যেটা বলছিলাম, এখানে আপনি এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, যে জায়গাটাই মূলত এই স্মার্টফোনের একমাত্র আমি কম দিক দেখি আসলে। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 920, যেটা যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর। আমি যদি এরকম বাজেটে আর একটা স্মার্টফোন নিয়ে বলতে যাই, Redmi Note 12 রিসেন্টলি লঞ্চ হয়েছে, 26,500 আশেপাশে পাওয়া যায়। তো ওই স্মার্টফোনটাও কিন্তু 6GB ভ্যারিয়েন্ট, আনঅফিশিয়াল ফোন। ওইটাতে প্রসেসর হিসেবে রয়েছে 4 Gen 1, যার থেকে মানে ডাবল প্রায় এগিয়ে আছে এই প্রসেসর। তারপরে আরেকটা রয়েছে Realme 10 Pro, যেটাতে থাকছে Qualcomm Snapdragon 695, যার থেকেও এটা অনেকটা দূর এগিয়ে আছে। তার মানে কি দাঁড়ালো, ওইগুলোর চাইতে এটার দাম কম, বাট প্রসেসরের পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকবে। এটা 6nm এর প্রসেসর, যার গ্রাফিক্স সিস্টেমকে পাওয়ার করছে Mali G68MC4। তো এই 6GB র্যাম ভ্যারিয়েন্টের স্মার্টফোনটা কেমন রেজাল্ট দিয়েছে? আমরা বেশ কিছুদিন এই ফোনটা ব্যবহার করেছি এবং আমাদের কাছে মনে হয়েছে রেগুলার পারফরমেন্সে এটা একদম ধুমাইয়া উড়াদুরা পারফরমেন্স করতে পারছে কোনো ধরনের প্রবলেম ছাড়াই। জাস্ট এর ইউআই এর মাঝে আমরা কিছু ব্লোটওয়্যার পেয়েছি, যেগুলো আবার চাইলে আনইনস্টল করা যাচ্ছিল। দেন আমরা যখন অ্যাপ ওপেন করছিলাম, এটা টাইম একদমই ফাস্ট ছিল, কোনো ধরনের ডিলে আটকে যাওয়ার মতো প্রবলেম ফেস করতে হয়নি, মাল্টিটাস্কিং ভালো রেজাল্টই দিচ্ছে। তারপরে বুটিং টাইম সেটাও আমরা ঠিকঠাক পেয়েছি, আর ইউআই প্রি ইনস্টল কিছু অ্যাপস বাদে অন্য কোনো ধরনের প্রবলেমে পড়তে হয়নি। সুতরাং আমি বলবো, আপনি যদি মিড রেঞ্জ বা মোটামুটি হাই মিড রেঞ্জ বাজেটের সাথে পারফরমেন্স নিয়ে কম্পেয়ার করতে চান, আমার মনে হয় না রেগুলার ইউজেস আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে বা সেরকম কোনো ফিল দিবে এই স্মার্টফোনটি। তেমনটা গরমও হচ্ছিল না এই ফোনটা। যদি আসি গেমিং টেস্টে, আমরা বেশ কিছু গেমেতে প্লে করি। ফার্স্টে সিউডি নিয়ে বলতে গেলে ম্যাক্স হাই ভেরি হাই আমরা প্লে করতে পারছিলাম এবং ওইটার রেজাল্ট দুর্দান্ত ছিল। লং টাইমেও দেখছিলাম কোনো ধরনের ল্যাগ বা আটকে যাওয়ার মতো সমস্যা দিচ্ছে না, ইভেন ফ্রেম রেটটাও ঠিকভাবে ধরে রাখতে পারছে। ফ্রি ফায়ারের ক্ষেত্রে একদম ম্যাক্স সেটিংসে আপনারা এটাতে ফ্রি ফায়ার খেলতে পারবেন কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই, শ্যাডো ম্যাডো সব অন করে, এখানে কোনো ধরনের প্রবলেমই ফেস করিনি। দেন পাবজি HDR আলট্রা হলো ম্যাক্স, তবে আপনি স্মুথে নিয়ে এক্সট্রিমে অবশ্যই প্লে করতে পারবেন। আমরা অবশ্য HDR আলট্রাতে দীর্ঘ সময় গেম প্লে করছিলাম, তাতেও আমরা বেশ ল্যাগ ফ্রি ভাবেই খেলতে পারছিলাম, স্মুথ একটা রেজাল্ট দিয়েছে। বাট আমার কাছে মনে হয়েছে আরেকটু লোয়ার সেটিংসে খেললে এটার থেকে একদম বেস্ট আউটপুটটাই পাওয়া যায়। তবে হ্যাঁ, HDR আলট্রাতে আমরা একদম লং টাইম যখন প্লে করছিলাম কিছুটা হিট জেনারেট করছিল, যদিও এর মাঝে ভ্যাপর কুলিং সিস্টেমটা রয়েছে, ওইটা আবার খুব দ্রুতই একে মানে ঠান্ডা করে দিতে পারছিল। সো আপনি কোনো ধরনের থ্রটলিং এর প্রবলেম ফেস করবেন না। বাকি থাকলো অ্যাসফাল্ট 9, ওইটার রেজাল্টও ভালো পেয়েছি, এখানে কোনো প্রবলেম ফেস করতে হয়নি আমাদের। গেমিং এর জন্য আমি বলবো 24,000 টাকার আশেপাশে এই ডিভাইসটা এই মুহূর্তে একদম সেরা কাতারেই থাকছে। স্টেরিও স্পিকার বলছিলাম না শুরুতে, হ্যাঁ
এটার এই যে ইয়ারপিসের সাউন্ড এটা স্টেরিও হিসেবে আসবে, আবার লাউড স্পিকারের সাউন্ড আপনি পাবেনই। ফুল ভলিউমে এই ডিভাইস কোনো ডিস্টরশন দেয়নি এবং বেশ ক্লিয়ার একটা ক্রিস্টাল সাউন্ডই দিতে পারছে। লাউডনেস ওকে লেভেলের মধ্যেই পড়ে। এয়ারপিসের সাউন্ড আমরা ঠিকঠাক পেয়েছি। এই স্মার্টফোনে কিন্তু ওই যে জাইরোস্কোপ সেন্সরটি রয়েছে, এছাড়াও প্রয়োজনীয় সমস্ত সেন্সরই রয়েছে। আইআর ব্লাস্টার নেই, রিয়েলমির ফোনে আমরা কখনো দেখিনি, সো ওটা পাবেন না কি। 5000 mAh এর ব্যাটারি রয়েছে এর ভিতরে, আর বক্স আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার। তো স্ট্যান্ডার্ড প্যাকেজ কিন্তু এটা। আবার এই ফোনটাতে ভালো ব্যাকআপও দিচ্ছিল। আপনি যদি একদম রেগুলার ব্যবহারই থেকেও একটু হালকা পাতলা হেভি ইউজারও হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এটা অনায়াসে একদিন চালানো যায়। দিন শেষে গিয়ে একবার চার্জ করলেই চলে। আর সুপার লেভেলের যদি একদম আমাদের মতো ইউজার হয়ে থাকেন, দিনে হয়তো দুবার চার্জ করতে হবে, বাট এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি সন্তুষ্ট আছি। সো এই ছিল স্মার্টফোনটি। এটা দুইটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, হাইপার ব্ল্যাক এবং হাইপার ব্লু। এটা মনে হয় হাইপার ব্লু। এই ব্লু কালারটা যেমনটা দেখছেন আপনারা একটু লাইট পড়লে পরে একটু চেঞ্জ হয় আর কি, একটা হালকা গ্রেডিয়েন্ট টাইপের একটা ব্যাপার আছে, সুন্দর লাগছে আর কি দেখতে সব মিলে। সো এই ছিল স্মার্টফোনের বিষয়বস্তু। এখন যে বিষয়গুলো শুনলেন, দাম অনুযায়ী কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই ফোনটা অন্য যে কোনো স্মার্টফোনের চাইতে এগিয়ে আছে, বাট হ্যাঁ কিছু জায়গায় অবশ্যই ল্যাকিংস রয়েছে, কমতি রয়েছে। যেমনটা আমি শুরুতেই বলছিলাম, এখানে অবশ্যই একটা মেমোরি কার্ড ব্যবহার মতো সুযোগ থাকলে ভালো হতো। শুধু 128 জিবি দিয়ে অনেকের কাছে মনে হতে পারে না আমার আসলে 256 জিবি হলে আরো ভালো হতো, তো তাদের একটা অপশন থাকতো, তখন ওইটা নেই। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এটাতে আমরা 120 হার্টসটা পাইনি, বাকি বিষয়বস্তু ঠিক আছে ডিসপ্লের, বাট এখনকার দিনে দাঁড়িয়ে প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনে 120 হার্টস অফার করে, যদিও 90 হার্টসটা বেশ স্মুথ ছিল, তারপর ওটা থাকতে পারতো। দেন ডিজাইনটা, এখন এই ডিজাইনের ব্যাপারটা আসলে যার যার নিজের পছন্দের উপরেই থাকে। হয়তো আপনার ভালো লাগবে, আমার ভালো নাও লাগতে পারে। আবার আমি বলতে পারি ভাই এটার রেয়ারে কেন গ্লাস নেই, এবার তো গ্লাস যুক্ত অনেক স্মার্টফোন রয়েছে, সেরকম কথাবার্তা আসবে, স্কোয়ার বক্সি শেপ হতে পারতো। কারণ এই বিষয়গুলো আপনার উপরে আমি ছেড়ে দিলাম। বাকি বিষয়বস্তু নিয়ে আমি অন্তত সন্তুষ্ট আছি এই বাজেটে। আর কিছুদিনের মধ্যে আশা করা যায় এই ফোনটা আরেকটু কম দামেও পাওয়া যাবে, তখন এটা একদম দুর্দান্ত একটা প্যাকেজ হবে। এবং আমাকে যদি জিজ্ঞেস করেন এটা আমি অ্যাজ এ আনঅফিশিয়াল ফোন এই মুহূর্তে মানে যদি নিতেই চান আপনি রিকমেন্ড করবো কিনা, আমি বলবো অবশ্যই। যদি 25,000-এর আশেপাশে আপনার বাজেট হয়ে থাকে বা 23K একটু বাড়িয়ে হলেও এই স্মার্টফোনটা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।